অফিসে জরুরি মিটিং আছে, 9:30টার মধ্যে পৌঁছতে হবে। সকালে বাজারেও যায়নি রাহুল, অথচ ঘরে আলু আর ডিম ছাড়া কিছুই নেই। সমাপ্তিকে বলল আজকের দিনটা এই দিয়ে চালিয়ে নিতে। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত নাকের মুখে গুঁজে বাইকটা ঠেলে ঠেলে পথে বেরোতে দেখল মেসোমশাই আসছেন উল্টো দিক থেকে, হাতে বাজারের ব্যাগ, হাঁটার ভঙ্গিতে ক্লান্তির ছাপ, আর সম্ভবত ব্যাগের ভারে ঝুঁকে ঝুঁকে হাঁটছেন। চোখের সামনে বৃদ্ধকে এভাবে দেখে চলে যেতে পারল না রাহুল। একে তো বাড়িওয়ালা, তার উপর বয়স্ক মানুষ। বাইকটা দাঁড় করিয়ে ছুটে গেল তার দিকে। ব্যাগটা আমাকে দিন মেসোমশাই। না না, এই তো আর কতটুকু, চলে যেতে পারবো। বৃদ্ধ হাসলেন। রাহুলের মায়া লাগলো। বয়স্ক মানুষ, ঘামছেন দরদর করে। সে জোর করে ব্যাগটা হাতে তুলে নিল। হাতে নিতেই বুঝলো ব্যাগটা বেশ ভারী। হাঁটতে হাঁটতে বলল, আপনি তো রিক্সা নিতে পারতেন মেসোমশাই। এইটুকু তো রাস্তা, রিক্সা নিলে মিছিমিছি কতগুলো খরচ। সোমনাথ ম্লান হাসলেন। রাহুল জবাব দিল না। সে জানে স্বাধীনভাবে একটি পয়সাও খরচ করার অধিকার মেসোমশাইয়ের নেই। একটু হেসে বলল, আজ এত বাজার করলেন যে? রাতে মেয়ে জামাই আসবে। বৃদ্ধের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল রাহুল। যেমন সায়নদা, তেমন তার দিদি। কি করে যে বৃদ্ধ ছেলে মেয়ের প্রতি এত মায়া এখনো পুষে রেখেছেন। পিতা হওয়ার দায় বড্ড ওজনদার, কিছুতেই যেন কাঁধ থেকে নামানো যায় না। সন্তান অবহেলা করলেও না। অফিসের লাঞ্চ ব্রেকে তমালদার সাথে কথা বলতে গিয়ে প্রসঙ্গটা আবার উঠে এলো। দীর্ঘশ্বাস ফেলে তমালদা বলল, কিছু কিছু ছেলে মেয়ে এরকমই হয় রে, সারা জীবন বাবা মায়ের কাছ থেকে শুধু বাগিয়েই নিতে জানে। অবশ্য এই অধঃপতনের জন্য মা বাবাদের দায়ও কম নয়। ঠিকই বলেছ তমালদা। মেসোমশাইকে দেখে সত্যিই অবাক হই। এমন অন্ধ স্নেহ সন্তানের প্রতি। জানো, সায়নদা যে ব্যবসাটা দিয়ে করে খাচ্ছে তার পুরোটাই মেসোমশাইয়ের টাকায়। অথচ এমন ভাব দেখায় যেন দুটি খেতে দিয়ে দয়া করছে বাবা মাকে। সেটাই তো কথা। অথচ দেখ, মাথার উপরের যে ছাদ, সেটাও তো বাবারই দেওয়া। তমালদা হাসল। রাহুল চুপ করে রইল। মেসোমশাই এমন বোকা কেন? নাকি বাবা হওয়ার দায় এতটাই দুঃসহ? ছেলে মেয়েদের সব কিছু বিলিয়ে দিয়ে নিঃস্ব হতেও যেখানে আপত্তি থাকে না। ভাই বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা খুলেছে। মালিনীদিরও তখন মনে হলো বাবার কাছ থেকে টাকা নিয়ে বুটিক খুলবে। মেসোমশাই টাকা দিয়েও দিয়েছেন। এতটুকু মেসোমশাইয়ের থেকেই শুনেছে ও। অথচ এখন ভাই বোনে মা বাবাকে এতটুকু গুরুত্ব দিতে নারাজ। এ ব্যাপারে আবার ভাই বোনে মারাত্মক মিল। এমনিতেও ওদের ভাব কম নয়। নিজের সারা জীবনের সঞ্চয় সন্তানদের পেছনে ব্যয় করেছেন মেসোমশাই। এই বাড়িটাই এখন তার একমাত্র সম্বল। অথচ সায়নদার নাকি ইদানিং বাড়িটার দিকেও নজর পড়েছে। মানে সব কিছু শেষ না করে সে থামবে না। কি প্রচণ্ড লোভ! তাকে থামাতে পারেন একমাত্র মেসোমশাই, কিন্তু তিনি তা করবেন না। পিতা হওয়ার দায় তাকে পীড়িত করবে সারাক্ষণ। সন্ধ্যার পর বাড়ি ফিরতে ওপরতলা থেকে হইচইয়ের আওয়াজ কানে এলো। দোতলা বাড়িটার ওপরতলাটা পুরোটাই সায়নদার দখলে। নিচের তলায় এক অংশে মেসোমশাই থাকেন মাসিমাকে নিয়ে, অন্য অংশটা রাহুলের। এ বাড়ির একমাত্র ভাড়াটেও। সমাপ্তি দরজা খুলে দিতে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ওপরে কি হয়েছে? কি আবার হবে, সায়নদা নাকি ব্যবসাটা বড় করছে, তারই সেলিব্রেশন। সমাপ্তি মুখ ভার করল। কী ব্যাপার, তুমি রেগে যাচ্ছ কেন? আর বলো না, সায়নদা ওর কিছু বন্ধুদেরও ডেকেছে। খাওয়া দাওয়া সব আয়োজন মাসিমা করছেন। দুপুর থেকে বুড়ো মানুষটার রান্নাঘরে। আমি শুধু বলতে গেছিলাম খাবার অর্ডার করে আনলেই তো হয়। সায়নদার বউ চট করে বলে দিল, নিজের চরকায় তেল দাও। তোমার শ্বশুর শাশুড়িকে তো একবেলাও তোমার বাড়িতে দেখতে পেলাম না এতদিনেও। নিজের মা বাবার কথা ভেবে মনে মনে হাসল রাহুল। মফস্বল শহরে বিশাল বাড়ি করেছেন বাবা, দাদা ওখানেই থাকে। ওই বাড়ি ছেড়ে ছোট ছেলের এক চিলতে ভাড়া বাড়িতে তাদের আসতে মন চায় না।
তারাই মাঝে মাঝে গিয়ে মা বাবাকে দেখে আসে। এগুলো সায়নদারা জানে, কিন্তু বুঝবে না কিছুতেই। নিজেদের লেভেলে অন্যদের নামিয়ে আনতে না পারলে শান্তি কোথায়? ছাড়া তো ওদের কথা। যা করো, আমি বাথরুম থেকে আসছি। চা খেতে খেতেও মনে মনে হাসছিল রাহুল। ওরা এতদিনে সায়নদার শত্রু হয়ে গেছে, নইলে আজকের দিনে নিশ্চয়ই ডাক পেত। মানে অন্যায় দেখেও মুখ বুঁজে থাকতে হবে, প্রতিবাদ করতে গেলেই তুমি শত্রু। হাসছো কেন একা একা? সমাপ্তি ভুরু কুঁচকে তাকিয়েছে। এমনি। রাহুল চায়ে চুমুক দিল। আচ্ছা বলো তো, সায়নদা আর মালিনীদের অত্যাচার কেন সহ্য করেন ওরা? দায় মানে? মা বাবা হওয়ার দায়। সমাপ্তি চুপ করে গেল। হয়তো বুঝলো মা বাবা হওয়ার দায় খুব সহজ নয়। কদিন বাদে অফিস থেকে ফিরতে ঝলমলে হাসিতে দরজা খুলল সমাপ্তি। কি ব্যাপার, এত আনন্দ কিসের? ঘরে ঢুকে বলল রাহুল। আরে শুনলে তুমিও আনন্দে নাচবে। বলো কি? রাহুল এবার অবাক হলো। আরে মেসোমশাই আজ সায়নদাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন। হ্যাঁ? রাহুল নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। হ্যাঁ গো, আজ সায়নদা খুব চেঁচামেচি করছিল, বাড়িটা নাকি ওর নামে লিখে দিতেই হবে। মেসোমশাই পরিষ্কারভাবে বললেন এমনটা করা সম্ভব নয়। সায়নদা তখন মেসোমশাইকে বলল নিজেদের খাবারের জোগাড় করতে, সে নাকি আর বাবা মাকে খাওয়াতে পারবে না। তারপর? রাহুল রুদ্ধশ্বাসে শুনছিল। তারপরেই তো মেসোমশাই বললেন সায়নদাকে এ বাড়িতে থাকতে দিতে পারবেন না। হারামজাদাটা কি বলল শুনে? খুব রেগে মেগে বলল কালি নাকি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। যাক বাবা, গেলেই বাঁচি। রাহুল স্বস্তির শ্বাস ছাড়ল। বেশ কিছুদিন পর এক ছুটির দিনে একটু বেলা করে বাজারে গেছিল রাহুল। বাজার তখন ভাঙার পথে। 1 কিলো বোয়াল মাছ আর একটা গোটা মুরগি কাটিয়ে বাজার থেকে বের হতে গিয়ে থমকে গেল। সোমনাথ উবু হয়ে বসে সবজি বাছাই করছিলেন। রাহুল অবাক চোখে দেখল নেতানো শাকের আটি, শুকনো শুকনো পটল, সজনে ডাঁটা আর কিছু উচ্ছে নিয়েছেন মেসোমশাই। উচ্ছেগুলোর অর্ধেকটাই পেকে গেছে। ব্যাগটা নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে রাহুলের ওপর নজর পড়তেই চমকে গেছেন বৃদ্ধ। তারপরেই অবশ্য হেসে ফেলেছেন। সাশ্রয় করছি। রাহুল কথা বলতে পারল না। জানে সায়নদা অন্য কোথাও সংসার পেতেছে, মালিনী দিও একবারও খোঁজ নেয় না মা বাবার। সাহায্য করা তো দূর। রাহুলের মুখ দেখে বৃদ্ধ বললেন, তুমি আবার মন খারাপ করছো নাকি? আরে এমন অবস্থা চিরকাল থাকবে না। ওপরতলাটা খুব শিগগির ভাড়া দেব আমি। সায়নদা তো নেই। খুব ভালো হবে তবে। রাহুল হাসল এতক্ষণে। ওই বেটাকে বের করে দিয়ে ভুল করেছি কি আমি? একটু যেন দ্বিধার ছায়া মেসোমশাইয়ের চোখে। একটুও না? একদম ঠিক করেছেন আপনি, রাহুল ব্যস্ত হয়ে বলল। উজ্জ্বল হাসলেন সোমনাথ। তারপর হাঁটতে শুরু করলেন বাড়ির দিকে। রাহুলও চলল সঙ্গে সঙ্গে। খেয়াল করল মেসোমশাই ঝুঁকে ঝুঁকে হাঁটছেন না। বাজারের ব্যাগটা আজ হালকা, আর একটা ভারও নেমে গেছে কাঁধ থেকে। বাবা হওয়ার দুঃসহ দায় থেকে মুক্তি হয়েছে তার অবশেষে। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক, শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না? সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।